আসসালামু আলাইকুম। বাংলাদেশে একটি গণ আন্দোলন হয়েছে। কেউ এটিকে গণ অভ্যুত্থান বলে থাকেন, কেউ এটিকে বিপ্লব বলে থাকেন, কেউ আবার ছাত্র জনতার আন্দোলন হিসাবেও কিন্তু পরিগণিত করে থাকেন। তবে যে যেটাই বলুক না কেন, একটি আন্দোলন সংগঠিত হয়েছে এবং সেই আন্দোলনের মাধ্যমে একটি রাজনৈতিক দল কিংবা একটি সরকারের পতন কিন্তু হয়েছে। এটি আপনি আমি সহজেই স্বীকার করে নিতে হবে। এটি স্বীকার করা ছাড়া কিন্তু আমাদের আর কোনো পন্থা নেই। তবে যারা পতিত হয়েছেন অর্থাৎ আওয়ামী লীগের যারা রয়েছেন কিংবা আওয়ামী লীগ রাজনৈতিক দলের মানুষজন যারা রয়েছেন, তারা অনেকেই কিন্তু এখন পর্যন্ত এটিকে গণ অভ্যুত্থান কিংবা ছাত্র জনতার আন্দোলন হিসাবে তারা মনে করেন না, বরঞ্চ তারা এটিকে মনে করেন যে একটি জঙ্গি হামলা, এবং সেই জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করেছে একটি গোষ্ঠী বা একটি শ্রেণী। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আমি মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার উপর এই যে জুলাই এবং আগস্ট মাসে যে সকল বিষয়গুলো ঘটলো, সেই সকল বিষয়গুলোর মধ্যে অন্যতম আবেগপ্রবণ কিছু ঘটনা হচ্ছে বেশ কিছু মানুষের হত্যাকাণ্ড, বা এই সকল ছাত্র জনতার মধ্যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে নির্মমভাবে, সেই সকল শহীদ কিংবা সেই সকল ব্যক্তিবর্গ নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিশ্ব মিডিয়ায় অনেক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল। মূলত এই আবেগঘন পরিবেশ তৈরি হওয়ার কারণে সেই সকল ব্যক্তিবর্গ ঘিরে জনগণের মধ্যে এক ধরনের ইমোশন কাজ করছিল, এবং সেই সকল ইমোশন থেকেই কিন্তু জনগণ আওয়ামী লীগকে আরো বেশি ঘৃণা করতে শুরু করেছিল। তবে এই দৃশ্যপটটা কিছুটা এখন পরিবর্তন হতে চলেছে। এখন পরিবর্তন কিভাবে হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা প্রকৃতপক্ষে কিন্তু উনার পতনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাক্টিভ রয়েছেন, এবং যেভাবেই পারছেন উনি উনার দলীয় নেতাকর্মীদের সাথে বিভিন্নভাবে বার্তা আদান প্রদান করছেন। কখনো সরাসরিও কিন্তু উনি বার্তা প্রকাশ করতে চাচ্ছেন কিংবা বার্তা প্রকাশ করছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে শেখ হাসিনার এই বক্তব্য দেয়াকে কেন্দ্র করে কিন্তু উনার পিতার যে বাড়ি অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত যে বাড়ি, ধানমন্ডি ৩২, সেই বাড়িটি কিন্তু বুলডোজার অভিযানের মাধ্যমে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু শেখ হাসিনার আবেগের জায়গাতে কিন্তু হাত দেওয়া হয়েছে। সেখান থেকে উনার যে দুঃসাহস, উনার যে একটি ভরসা, আস্থা, রাজনৈতিক অনুপ্রেরণা, সেটি কিন্তু আরো দুর্বার গতিতে উনি ফিরে পেয়েছেন। এবং সবকিছু মিলিয়ে উনার যে একটি রাজনৈতিক প্রজ্ঞা, সেই রাজনৈতিক প্রজ্ঞা কিন্তু উনি এখন কাজে লাগাচ্ছেন। সম্প্রতি দিল্লি ভিত্তিক একটি গণমাধ্যম ফার্স্ট পোস্ট বাংলাদেশ প্রসঙ্গে একটি আর্টিকেল প্রকাশ করেছে, এবং সেই আর্টিকেলে সম্পূর্ণরূপে একটি বিষয় উল্লেখ করেছে, এবং যে বিষয়টি হচ্ছে বাংলাদেশের গণহত্যা এবং হত্যাযজ্ঞের সাথে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের জড়িততা প্রসঙ্গে। এবং ডেইলি পোস্ট এই বিষয়গুলো তথ্য উপাত্তের মাধ্যমে জানিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে তাদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য, কিংবা শেখ হাসিনা যেভাবে নিজেকে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে দাবি করেন, এবং ওনার বৈধ প্রধানমন্ত্রী হওয়ার পেছনে সব থেকে বড় যে বাধা সেটি হচ্ছে ওনার পিছনে এখন গণহত্যাকারীর একটি তকমা জড়িয়ে আছে। কিংবা জুলাই এবং আগস্ট মাসে উনি ছাত্র হত্যা করেছেন, জনগণকে হত্যা করেছেন, নির্বিচারে হত্যা করেছেন, এই তকমাগুলো জড়িত হয়ে আছে। তবে এখন উনি সেই সকল গণহত্যা করেননি বলেও কিন্তু দাবি করছেন, কিংবা উনার সরকার কিংবা উনি কোনো ধরনের নির্দেশও দেননি ছাত্র জনতাকে হত্যা করার জন্য। এবং ৫ই আগস্টের পরবর্তী সময় থেকে কিন্তু আমরা শেখ হাসিনার মুখ থেকে এই বিষয়গুলো শুনতে পাচ্ছি বারবার, যে উনি বলছেন যে উনি কোনো ধরনের গণহত্যা করার নির্দেশ দেননি, উনি কোনো ধরনের হত্যাযজ্ঞেরও নির্দেশ দেননি। তাহলে প্রকৃতপক্ষে এই গণহত্যাগুলো কে করছে বা কারা করেছে? এবং আওয়ামী লীগ যেভাবে বলছে যে একটি জঙ্গি গোষ্ঠী দেশ দখল করছে বা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য পরিকল্পিতভাবে এগুলো করেছে, তাহলে কি এই সকল গণহত্যা সেই সকল পরিকল্পনার অংশ কিনা? এই বিষয়টি নিয়ে কিন্তু শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন, এবং ফার্স্ট পোস্টের বরাত দিয়ে যে বিষয়টি জানা গিয়েছে যে প্রকৃতপক্ষে শেখ হাসিনা এই যে যারা হত্যা হয়েছে বা যারা জুলাই এবং আগস্ট মাসে অনেক আবেগের স্থান দখল করে নিয়েছিল, বিশেষ করে এখানে দুটি নাম উল্লেখ করা হয়েছে। প্রথমটি হচ্ছে আবু সাঈদ এবং দ্বিতীয়টি হচ্ছে মুগ্ধ। এছাড়াও আরো বেশ কিছু ব্যক্তিবর্গ রয়েছেন যারা হত্যার শিকার হয়েছেন, নিহত হয়েছেন সেই সময়। তাদের প্রত্যেকের লাশ পুনরায় তুলে তদন্ত করার একটি প্রতিবেদন আর্জি হিসাবে জাতিসংঘের মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করেছে। এবং আওয়ামী লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের যত নেতৃবৃন্দ রয়েছেন, এরা সবাই নাকি
এই বিষয়টি চাচ্ছেন যে জাতিসংঘ তাদের লাশ উত্তোলন করে ফরেনসিক ডিপার্টমেন্টের মাধ্যমে আন্তর্জাতিকভাবে যাচাই বাছাই করুক যে প্রকৃতপক্ষে সে সকল হত্যাকাণ্ড, বিশেষ করে যেগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে বেশি আবেগ সৃষ্টি হয়েছে, আমি যে দুই একটি নাম বললাম সেই সকল নাম সহ আরো কিছু ব্যক্তিবর্গ রয়েছেন যাদের নাম আমি প্রকাশ করছি না বা প্রকাশ করতে চাই না। তো তাদেরকে বা তাদের যে দেহ রয়েছে, দেহাংশ, সেটি কবর থেকে উত্তোলন করে পুনরায় আন্তর্জাতিকভাবে ফরেনসিক্স যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আবার তদন্ত করার আর্জি দাবি করা হয়েছে। এবং এই আর্জি যদি জাতিসংঘ মানবাধিকার সংস্থা গ্রহণ না করে তাহলে প্রকৃতপক্ষে তারা অন্য কোনো পন্থায় এটি করার চেষ্টা করবে, কারণ তারা জানেন যে বাংলাদেশে প্রকৃতপক্ষে এই ধরনের কোনো তদন্ত করা সম্ভব হবে না। সুতরাং তাদের একমাত্র ভরসা হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এখন এই বিষয়টি করার মাধ্যমে কি শেখ হাসিনা ওনাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন কিনা, দ্য ফার্স্ট পোস্ট আরো বেশ কিছু বিষয় এখানে উপস্থাপন করেছে। এর মধ্যে শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছেন ওনার বৈধতা বিষয়ে এবং শেখ হাসিনা যেভাবে ওনাকে নির্দোষ দাবি করছেন সেই বিষয়গুলো কিন্তু তারা উল্লেখ করেছে। একই সাথে সাথে তারা এ বিষয়টিও প্রশ্ন তুলেছে যে এর মাধ্যমে কি শেখ হাসিনা ওনাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। যদি শেখ হাসিনা নির্দোষ প্রমাণিত হয়ে যান কিংবা সেই সকল রিপোর্টে বা সেই সকল প্রতিবেদনে যদি ফরেনসিক টেস্ট করা হয় এবং সেই সকল তদন্ত যদি শেখ হাসিনার পক্ষে চলে যায় এবং দেখা যায় যে না আওয়ামী লীগ সরকারের কোনো নির্দেশনায় বা আওয়ামী লীগের কোনো পুলিশের গুলিতে সেই সকল ব্যক্তিবর্গ হত্যার শিকার হননি, বরঞ্চ তাদের হত্যার পেছনে অন্য কোনো কারণ দায়ী রয়েছে, যেগুলো শেখ হাসিনা ওনার বক্তব্যে উল্লেখ করেছেন এবং লিখিত আকারে তারা প্রতিবেদনে উল্লেখ করেছেন, তাহলে কি শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে কিনা। যাই হোক, দ্য ফার্স্ট পোস্ট এখানে যে সকল বিষয়বস্তু উল্লেখ করেছে এটি মূলত তাদের পাওয়া বিভিন্ন তথ্য এবং উপাত্ত থেকে তারা করেছে এবং আমি এই গণমাধ্যমটির বরাত দিয়ে এই তথ্য এবং উপাত্তগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন যে বিষয়টি আসলে তাদের প্রশ্ন সেই বিষয়টি আমারও প্রশ্ন যে প্রকৃতপক্ষে জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা রয়েছে তারা ইতিমধ্যে একটি প্রতিবেদনে কিন্তু শেখ হাসিনাকে গণহত্যাকারী হিসেবে উল্লেখ করে ফেলেছে, তাহলে তারা কি আবার পুনরায় যে ফরেনসিক টেস্ট করার দাবি করছে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা, সেটি কি তারা করবে? এবং সেটি করলে যদি শেখ হাসিনা নির্দোষ প্রমাণিত হয়ে যান তাহলে শেখ হাসিনা এই সকল গণহত্যা করেননি, তাহলে কি উনি বাংলাদেশে ফিরে আসবেন কিনা বা উনার বিষয়ে যে সকল মামলা মোকদ্দমা রয়েছে সে সকল মামলা মোকদ্দমা নিষ্পত্তি হয়ে যাবে কিনা, এই বিষয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠে যায়। সেই সবকিছুর প্রশ্ন উঠলেও সবকিছুর উত্তর আসলে খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যায়।